আচ্ছা, এরপর হচ্ছে তার নেমিংটা, তার নামকরণটা, তার নেমিংটা কিভাবে আসছে ট্রানজিস্টর। তো আমরা জানি কি, এটাকে যদি আমরা অ্যাক্টিভ মোডে রান করাই, তো এমিটার বেস জাংশন যদি ফরওয়ার্ড বায়াস থাকে এবং কালেক্টর বেস জাংশন যদি রিভার্স বায়াস থাকে এবং আউটপুটটা যদি আমরা কালেক্টরের অ্যাক্রসে নেই, তখন দেখা যায় কি বেসিক্যালি একটা ছোট রেজিস্ট্যান্স অঞ্চল থেকে বড় রেজিস্ট্যান্সের দিকে সিগন্যাল ট্রান্সফার হয়, সেখানে তাকে বলা হচ্ছে ট্রান্সফার থ্রু রেজিস্টার বা ট্রানজিস্টর বলা হয়। আচ্ছা, এরপর হচ্ছে এখানে যে বাইপোলার কথাটা বলা হচ্ছে এই জায়গাতে, কেন বাইপোলার দুই টাইপের ক্যারিয়ারের মুভমেন্টের ফলে কাজ করে। এরপর হচ্ছে হিস্টোরি, যে ট্রানজিস্টরটা ফার্স্টে ইনভেন্ট করছে হচ্ছে যে বার্ডেন এবং ওয়াল্টার ব্রেটিং। পরবর্তীতে এটাতে মানে মডার্ন যে ট্রানজিস্টর আমরা এখন যেটা ইউজ করে থাকি, আর সেটা হচ্ছে উইলিয়াম শকলি এটাকে পরবর্তীতে মডিফিকেশন আনছে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে দেখছিলাম সিম্বল, যে আহ, দুই টাইপের ট্রানজিস্টর, দুইটাকে আলাদা আলাদা ভাবে দেখানো হয়েছে। এখানে হচ্ছে বেসিক্যালি তার ফিজিক্যাল ডায়াগ্রাম, তার ইলেকট্রিক্যাল সিম্বল এবং হচ্ছে তার এই যে ফিজিক্যাল ডায়াগ্রাম থেকে তার সিম্বলিক ডায়াগ্রাম, এগুলাই ড্র করে একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে যে কিভাবে কোনটা কাজ করে এবং কি কারেন্টের ফ্লো সহ তোমাদেরকে আমি দেখাই দিছিলাম। এরপরে চলে আসে হচ্ছে তিনটা যে রিজিয়ন বা তিনটা রিজিয়ন বলছি, তিনটা যে টার্মিনাল, ওই তিনটা টার্মিনালের বেসিক্যালি তার ডোপিং লেভেল প্লাস হচ্ছে তার এরিয়া, এই জিনিসগুলোর ইনফরমেশন এখানে দেওয়া আছে যে কোনটার ডোপিং সবচেয়ে বেশি। তো ডোপিং এর অনুসারে এটা হবে কি ফার্স্টে এমিটার, তারপর কালেক্টর, তারপর বেস। আর যদি এরিয়া অনুসারে হয় তাহলে ফার্স্টে কালেক্টর, দেন এমিটার, তারপর হচ্ছে বেস। তো এইগুলো এখানে ডিসকাস করা আছে। এরপর হচ্ছে মোডস অফ অপারেশন। মোডস অফ অপারেশনের মধ্যে এটা হচ্ছে কি কি মোডে কাজ করে। তিনটা মোড, অ্যাক্টিভ, কাট অফ, স্যাচুরেশন, আমরা ল্যাবেও দেখছি। তো এই তিনটা মোডের মধ্যে অ্যাক্টিভ মোডটাতে বেসিক্যালি সে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, এটাই তার মেইন কাজ। এটাই তার মেইন কাজ। এরপর হচ্ছে সুইচিংও করা যায় তাকে দিয়ে। তো সুইচিং এর জন্য হচ্ছে পরের দুইটা মোড, একটা হচ্ছে কাট অফ যেটা হচ্ছে সুইচ অফ, আর একটা হচ্ছে স্যাচুরেশন যেটা হচ্ছে সুইচ অন। তো বেসিক্যালি যে কোনো সেমিকন্ডাক্টর ডিভাইসে কাজ করাইতে হলে বায়াসিং, বায়াসিং মানে কি ফোর্সফুলি তাকে হচ্ছে ওই স্টেটে রাখা যে স্টেটে আমি কাজ করতে চাচ্ছি। তো এই বায়াসিংটা করা হয় কি, বাইরে থেকে আমরা ফিল্ড অ্যাপ্লাই করি, বা ডিসি ফিল্ড অ্যাপ্লাই করে তার কিউ পয়েন্টটাকে সেট করে দেই। এসি ফিল্ড কখনোই অ্যাপ্লাই করা যায় না, কারণ এসি ফিল্ড হচ্ছে টাইমের সাপেক্ষে কনস্ট্যান্ট না, ভ্যারিয়েশন আছে। সো ইনভ্যারিয়েন্ট মানে ভ্যারিয়েশন যেহেতু থাকে, সেহেতু এক্সাক্ট একটা পয়েন্টে তাকে সেট করা যায় না। তো আমি যখন কোনো একটা ট্রানজিস্টরকে দিয়ে কোনো কাজ করাতে চাবো বা কোনো একটা ভয়েস সিগন্যাল দিতে চাবো, আমার ভয়েস সিগন্যালটা হচ্ছে ন্যাচারাল, প্রত্যেক টাইপের সিগন্যাল হচ্ছে এই পিরিয়ডিক সিগন্যাল। তো এই পিরিয়ডিক সিগন্যাল গুলা বেসিক্যালি, এই যে আমি কথা বলছি, আমার কথাটা কিন্তু কোনো পিরিয়ডিক না, যে একদম সেম সবগুলার মানে সাইকেল বা ফ্রিকোয়েন্সি একই রকম না। ফ্রিকোয়েন্সি কিছু অনেক সময় বাড়ে, অনেক সময় কমে। তো এই ব্যাপারগুলা যদি আমি একটা ট্রানজিস্টরকে ডিরেক্ট ফিট করাই, ট্রানজিস্টর কিন্তু ফ্লাকচুয়েট করবে, তার কিউ পয়েন্টটা দেখা যাবে কি একবার কাট অফ হয়ে যাচ্ছে একবার। তো সে কারণে কিউ পয়েন্টটাকে সেট করার জন্য আমাদেরকে সবচেয়ে বেটার অ্যাপ্রোচ হচ্ছে ডিসি অ্যাপ্লাই করে দিয়ে তাকে সেট করা। আচ্ছা, এরপর ট্রানজিস্টারের পিএনপি কনফিগারেশনের, পিএনপি যে দুইটা টাইপ, একটা হচ্ছে এনপিএন, একটা হচ্ছে পিএনপি। তো প্রথমে পিএনপি ট্রানজিস্টারের অপারেশন নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে, যে অপারেশনটা। তো কিভাবে আমরা জানি যে কোনো ট্রানজিস্টরকে যদি আমি পারফেক্টলি তার ক্যারেক্টারাইজেশন করতে চাই, তাহলে তাকে প্রথমে অ্যাক্টিভ মোডেই রান করাতে হবে। আমি সুইচিং করলে দেখা যাবে কি শুধুমাত্র তার এক্সট্রিম স্টেটটা, অথবা যদি কাট অফ করি, স্যাচুরেশন যদি করি তাহলে তার এক্সট্রিম, আর কাট অফ যদি করি তাহলে তার ডাউন স্ট্রিম বা হচ্ছে মিনিমাম স্টেটটা আমরা দেখতে পাবো। সো মাঝামাঝি কি হচ্ছে সেটা দেখার জন্য, বা ট্রানজিস্টরটা যে জোনে হচ্ছে সে হচ্ছে কমফোর্টেবলি কাজ করছে, সেই জোনটা ডিসকাস করার জন্য বেসিক্যালি হচ্ছে তাকে অ্যাক্টিভ মোডেই রান করাতে হয় সবসময়। আর অ্যাক্টিভ মোডেই তার প্রপার ক্যারেক্টারিস্টিক্স মানে আসে আর কি। তো এটার জন্য ফার্স্টে হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। তো অ্যাক্টিভ মোডের ইয়াটা কি ছিল, ওই যে বাইসিংটা কি ছিল, ফার্স্টে এমিটার বেস জাংশনকে আমরা ফরওয়ার্ড বায়াস করব, এরপরে কালেক্টর বেস জাংশনকে রিভার্স বায়াস করব। তো এই যে ফার্স্টে ফরওয়ার্ড বায়াস তারপর রিভার্স বায়াস, এটার জন্য এখানে হচ্ছে দুই ভাগে ইয়া করছে। ফার্স্টে হচ্ছে ফরওয়ার্ড বায়াস করছে, এই যে এমিটার বেস এই এন আর পি, এই পি আর এন জাংশনটাকে
এই পিএন জাংশনটাকে। তো ফরওয়ার্ড বায়াস যদি করে দ্যাট মিন্স হচ্ছে ভিই, এখানে বেসিক্যালি কি হচ্ছে, এখানে হচ্ছে একটা ডায়োড আছে, এই ডায়োডটা কি করা হয়েছে, এখানে পজিটিভ দেওয়া হয়েছে, এখানে নেগেটিভ, দ্যাট মিন্স হচ্ছে সে অন হবে কততে, 0.7। সো সবসময় মনে রাখবা যে আমরা যখন ফরওয়ার্ড বাইস করি একটা ট্রানজিস্টরকে বা এমিটার বেস জাংশনকে, তখন ভিইবি, এটা কি এমিটার ফার্স্টে, তারপর হচ্ছে বেস, কারণ বেসে নেগেটিভটা, তাহলে ভিইবি ভোল্টেজটা কত হবে, 0.7 ভোল্ট। এটা একদম মুখস্থ মাথায় রেখে দিতে হবে। তাহলে যখন আমরা এভাবে ফরওয়ার্ড বাইস করবো তার ডিপ্লেশন লেয়ার কি হবে, ছোট হয়ে যাবে। সো ডিপ্লেশন লেয়ার যদি ছোট হয়ে যায়, এখানে যদি আমি আবার প্লাস দেই, দেন মেজরিটি ক্যারিয়ার কি হোলস, যেহেতু এটা পি টাইপ, তাহলে লটস অফ পি টাইপ উইল বি, এখানে কি হবে, রিপিল্ড হবে। রিপিল্ড হয়ে কোথায় যাবে, সে ডিফিউজড হয়ে কোথায় আসতে যাবে, পি টাইপের কাছে। তো পি টাইপে যখন, সরি এন টাইপে আসবে, তো এন টাইপে যখন আসবে, এন টাইপে এখানে যেটা মেজরিটি ক্যারিয়ার, এন টাইপে কিন্তু এটা মাইনরিটি ক্যারিয়ার। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। A case of forward biased diode, the depletion region has been reduced due to the applied bias, a heavy flow of majority carriers from P to N. তাহলে P থেকে N এর দিকে heavy flow হইছে majority carrier। আবার N থেকে P এর দিকে যখন এই হোলগুলা যাবে, তখন কিন্তু কি হবে, মাইনরিটি ক্যারিয়ার ফ্লো, কারণ কি ইনসাইড এর মধ্যে হোলস গুলো হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। তো সে কারণে এখানে এটাই বলা হয়েছে। দেখো এখানে দেখো ফার্স্টে ওপেন করে দিছে, কোনটা ওপেন করে দিছে, ইনপুট সাইড ওপেন করে দিছে। আচ্ছা, এরপর কি করা হয়েছে, আউটপুট সাইডে রিভার্স বায়াস দেওয়া হয়েছে। তো রিভার্স বায়াস যখন দেওয়া হয়েছে, তার ডিপ্লেশন লেয়ারটা আলটিমেটলি বড় হয়ে যাবে। আমরা জানি কি রিভার্স বায়াস দিলে ডিপ্লেশন লেয়ারটা বড় হয়ে যায়। সো এই কেস অফ রিভার্স বায়াস ডায়োড, দ্য ডিপ্লেশন রিজন ইজ ওয়াইডার, ফ্লো অফ মেজরিটি ক্যারিয়ার ইজ জিরো। আমরা জানি কি রিভার্স বায়াস দিলে মেজরিটি ক্যারিয়ার জিরো, দ্যাট মিন্স মেজরিটি ক্যারিয়ার বলতে কি বোঝাচ্ছে এখানে, এই যে ইলেকট্রনগুলা কার, এন টাইপের, এন টাইপের মধ্যে এমনিই তো কম ইলেকট্রন। তো এখানে আবার চলে আসছে কি, এই পাশ থেকে সব হোল এখানে চলে আসছে। তো হোলস গুলো যখন এখানে চলে আসবে, তখন বেসিক্যালি এটা কি ইনসাইডের মাইনরিটি ক্যারিয়ার। মেজরিটি ক্যারিয়ারের সংখ্যা কম, সো মেজরিটি ক্যারিয়ার ফ্লো হবে না। যেটা হবে, এখানে প্লাস দিছি, সরি এখানে মাইনাস দিছি, মাইনাস দেওয়ার কারণে এখান থেকে পজিটিভ গুলো মানে হোলস গুলোকে সে ড্র্যাগ করে, সো এখান থেকে এন থেকে পি সাইডের দিকে বেসিক্যালি ইনজেকশন হবে। কার ইনজেকশন, ক্যারিয়ার ইনজেকশন। সো এটা কি অনলি মাইনরিটি ক্যারিয়ার ফ্লোজ, ফ্লো অফ মেজরিটি ক্যারিয়ার ইজ জিরো। তো এরপরে দেখি, তো দুইটাকে হচ্ছে এরপরে একসাথে করা হয়েছে। তো একসাথে করার পরে এরপরে এখানে দেখি, এখানে যে ডিরেকশনটা দেখাইছে, এটা বেসিক্যালি হোলের ডিরেকশন। তো হোলসের ডিরেকশনটা কি, এখানে খেয়াল করে দেখো, এই যে কালো দাগটা দ্বারা, অ্যারোটা দ্বারা বুঝাইছে, আর কিছুটা এখানে রিকম্বাইন হচ্ছে, আর এখানে নেগেটিভ দ্বারা কিছুটা হোল এই পথ দিয়ে এই পথে আসছে। আর এই পথে আসার কারণে আমরা জানি কি হোল যেদিকে যায়, ওই পথে ওই সেম ডিরেকশনে কি হয়, কারেন্ট ফ্লো হয়। সো এখানে কি দেখাইছে, যে আইবি কারেন্টটা এই পথ দিয়ে যাচ্ছে। বাকি ক্যারিয়ার গুলা কোথায় যাচ্ছে, মেজরিটি ক্যারিয়ার গুলা কোথায় যাচ্ছে, কালেক্টরে কালেক্ট হচ্ছে। কালেক্টর কি করছে, কালেক্ট করছে। আবার আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ভিসিসি, এটা রিভার্স বায়াস দেওয়া হয়েছে। সো এখানে কি হচ্ছে, পজিটিভ এবং নেগেটিভের, যেহেতু এটা ইনসাইড, ইনসাইডে কি হবে, একটা পজিটিভের দেয়াল হবে, আবার পি সাইডে কি হবে, একটা নেগেটিভের দেয়াল হবে। তো এই দেয়ালটা কিন্তু এর কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা যথেষ্ট শক্তিশালী। কারণ কি, যেহেতু ডিপ্লেশন, রিভার্স বায়াস, ডিপ্লেশন একটা বড় হয়ে গেছে। তাহলে কি করবে, এ কি করবে, এই নেগেটিভটা কি করবে, পি সাইডের মধ্যে যে নেগেটিভটা, সে করবে কি, এখানকার যে মাইনরিটি ক্যারিয়ার, এখানকার মাইনরিটি ক্যারিয়ারকে হোলস, তার মধ্যে তো এই পাশ থেকে এমনিতেই আসছে, তারপর তার নিজের যে মাইনরিটি ক্যারিয়ার গুলা, সেটাও কি হবে, এই নেগেটিভ গুলা, পি সাইডের নেগেটিভ গুলা তাকে অ্যাট্রাক্ট করবে, প্লাস হচ্ছে তার যে পজিটিভ, তারা আবার তাকে কি করবে, ধাক্কা দিয়ে এই পাশে পাঠিয়ে দিবে। সো যার ফলে কি হচ্ছে, আমি যদি রিভার্স বায়াস ভোল্টেজটা বাড়াই, সো এখানে দুই টাইপের ক্যারিয়ারের মুভমেন্ট হচ্ছে, একটা হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, সেটাও হোলস, প্লাস মাইনরিটি ক্যারিয়ার, সেটাও হোলস। তাহলে এই দুইটা ক্যারিয়ারের যোগফল হচ্ছে বেসিক্যালি আইসি কারেন্টটা। সে কারণে তোমরা দেখবা নিচে লেখা হয়েছে আইসি ইজ ইকুয়াল টু আলফা ইন্টু আই প্লাস আইসিও। আমি এটা পরে ব্যাখ্যা করছি এই পুরা লাইনটার মানটা। তো তাহলে এখানে দুই টাইপের ক্যারিয়ার মুভমেন্টের ফলে কারেন্ট হচ্ছে। আমাদের জন্য এই ডায়াগ্রাম গুলো খুব ইম্পর্টেন্ট। অনেক সময় বলা হয় হচ্ছে
এই অপারেশনটা পিএনপি ট্রানজিস্টার অপারেশনটা তোমরা ব্রিফলি ডেসক্রাইব করো উইথ প্রপার পিক্টোরিয়াল ডায়াগ্রাম। তো তখন কিন্তু এগুলো যে অ্যারো ট্যারো সব এগুলো দেখা দিতে হয়। হ্যাঁ, ভালো করে দেখবে, এগুলো সেডরা স্মিথের বইতেও পাবা খুব সুন্দর করে, সেডরাতে পাবা, প্লাস হচ্ছে বলস্টেডও পাবা। আচ্ছা, এখানে শর্ট করে দেয়া আছে কি কি কাজ হচ্ছে। A large number of majority carriers will diffuse majority carrier এখানে ডিফিউজ হবে across the forward biased PN junction into the n-type material. VCC is kept larger than V। এটা গতদিন আমি বলছি যে কালেক্টর এই যে এখানকার বাইসিং ভোল্টেজটা অলওয়েজ বেশি রাখতে হবে। কেন বেশি রাখতে হবে? রিজনটা দেখো, এই ভোল্টেজটা যদি বেশি হয়ে যায়, তাহলে এই ভোল্টেজটা যদি বেশি হয়ে যায় তাহলে এখানকার কালেক্টরের থেকে, এই যে কালেক্টরের কি দিচ্ছি নেগেটিভ না, কালেক্টরের নেগেটিভ থেকে বেইজের নেগেটিভটা বড় হয়ে যাবে না, কারণ কি ভিটা বড়। তাহলে বেইজের নেগেটিভটা যদি বড় হয়ে যায় কালেক্টরের নেগেটিভ থেকে, আলটিমেটলি কি হবে, এই জায়গায় যে রিভার্স বায়াস হওয়ার কথা সে রিভার্স বায়াসটা আলটিমেটলি হবে না। আর রিভার্স বায়াস যদি না হয় ক্যারিয়ারের ইনজেকশনও হবে না, লেফট থেকে রাইটে কোনো ক্যারিয়ারের ইনজেকশন হবে না। সো সে কারণে সবসময় মাথায় রাখতে হবে আমার এই ভিটা থেকে ভিসিসিটা অনেক বড় রাখতে হবে। আচ্ছা, আফটার ডিফিউশন অফ দোজ মেজরিটি ক্যারিয়ার্স মানে হচ্ছে হোলস ইনটু দি থিন বেজ লেয়ার, এই যে এখানে সাম হোলস উই কম্বাইন উইথ ইলেকট্রন, এখানকার যে মেজরিটি ক্যারিয়ার আছে সংখ্যা অনেক কম, সেটা কিছুটা রিকম্বাইন হবে। সাম অফ দেম আর অ্যাট্রাক্টেড বাই নেগেটিভ টার্মিনালস অফ ভিই, এই যে বেজের সাথে যে নেগেটিভ টার্মিনাল সেটা দ্বারা কিছুটা অ্যাট্রাক্টেড হবে, যার কারণে ওই আইবি কারেন্টটা ক্রিয়েট হচ্ছে। বাট ম্যাক্সিমাম নাম্বার অফ হোলস ফ্লো ইনটু কালেক্টর লেয়ার ক্রসিং দি রিভার্স বায়াস জাংশন সিবিজে cause in n-type base layer the injected holes will appear as minority carriers। কেন? হচ্ছে এটা যেহেতু বেস থেকে আসছে, বেসের জন্য এটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, সে কারণে এটা লেখা হয়েছে। আচ্ছা, the injection of holes increases the number of minority carriers in the n-type base layer। এই যে এটা কি কি বলছে, এই যে পি টাইপ থেকে তোমার এন টাইপের দিকে যে ডিফিউজ হয়ে হোলস গুলো আসছে, তো এই হোলস গুলো বেসিক্যালি বেজের মধ্যে কি তারা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, সহজ কথা, কারণ হচ্ছে এন টাইপের মধ্যে মেজরিটি ক্যারিয়ার আমরা জানি ইলেকট্রনস, বাট এখানে কিন্তু ব্যাপারটা উল্টা ঘটে গেছে, মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা এতই বেড়ে গেছে যে সেটা মেজরিটি ক্যারিয়ারকে ছাপায় অনেক দূর চলে গেছে। আচ্ছা, তো এরপর কি বলা হচ্ছে, দ্য রেসিডেন্ট হোলস অফ কালেক্টরস আর রিপিলড। রেসিডেন্ট হোলস মানে কি, কালেক্টরের মধ্যে যেগুলা রেসিডেন্ট মানে রিসাইড করছে, আর রিপিলড বাই দিস হোলস and thus all holes present in the collector layer are attracted by the negative terminal। দেখো এখানকার এই যে যারা মাইনরিটি ক্যারিয়ার ইনজেক্ট হচ্ছে তারা কিন্তু আবার এই হোলগুলোকে রিপিল করবে, মানে বিকর্ষণ করবে, ধাক্কা দিয়ে আবার কি করবে, এই নেগেটিভ টার্মিনালে নিয়ে আসবে। এই নেগেটিভ টার্মিনালের কাছে তো সে আবার কি অ্যাট্রাক্ট করবে, সো অ্যাট্রাক্ট করে আবার কি পাশে চলে আসবে, চার্জের মুভমেন্ট হবে, সো কারেন্ট ফ্লো হবে। তো ইফ উই কনসিডার বিজেটি অ্যাজ সিঙ্গেল নোড দেন আই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি, এটা আমি গতদিনও বলছি, এগুলো বেসিক্যালি গতদিনের কথা আমি একটু রিভিউ করে নিচ্ছি আর কি। আচ্ছা, সো আইসি মেজরিটি, কেন এটা মেজরিটি, কারণ হচ্ছে আমরা জানি এটা কি কমন বেস, বেসটা কমন, তাহলে বেসটা যখন কমন হবে, এই যে এখানে আসি বেসটা, এই যে দেখো বেসটা কমন, বেসটা কমন ইনপুট সাইড এবং আউটপুট সাইডের সাথে, তাহলে ইনপুট কারেন্টটা কি আই, আউটপুট কারেন্টটা কি আইসি, সবসময় মনে রাখবা দি কালেক্টর ইজ 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 অ্যান আউটপুট, ঠিক আছে, কালেক্টরকে আমরা সবসময় আউটপুট হিসেবে ধরবো। সো তাহলে এখানে কি হচ্ছে, আলফা আই, আলফাটা কি, আলফাটা হচ্ছে কমন বেস কারেন্ট গেইন, কমন বেস, কমন বেস কারেন্ট গেইন, কারেন্ট গেইন, হ্যাঁ, কমন বেস কারেন্ট গেইন। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি বলা যায়, আইসি বাই আইই, কারণ আমরা জানি কি গেইন ইজ ইকুয়াল টু কি আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট। আচ্ছা, এখন দেখো ইনপুট কারেন্টটা কিন্তু আউটপুট কারেন্ট থেকে বড় হয়ে যাচ্ছে, সো এই গেইনের ভ্যালুটা দেখা যাচ্ছে কি ওয়ানের থেকে ছোট হয় সব সময়। তো একদম প্র্যাকটিক্যাল যদি পার্সপেক্টিভ চিন্তা করি, আলফার ভ্যালুটা হচ্ছে 0.96 টু 0.99, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে ভ্যারি করে। সো সে কারণে কমন বেস অ্যাম্পলিফায়ারটাকে আমরা খুব একটা ইউজ করি না, যেহেতু তার গেইন ভালো না, কারণ আলফা হচ্ছে গেইন, গেইনের ভ্যালু কি একের চেয়ে কম, মানে কি আমি বেসিক্যালি যা ইনপুট দিচ্ছি আউটপুটে বেসিক্যালি তার চেয়ে কম পাচ্ছি। সো সে কারণে কমন বেসটাকে আমরা বলতে পারি না যে ইটস আ গুড অ্যাম্পলিফায়ার, গুড অ্যাম্পলিফায়ারকে কমন এমিটার, সে কারণে আমরা সব জায়গায় দেখবা যে কমন এমিটারটাকে বেশি ভার্সলি ইউজ করা হয়েছে, এমনকি সবসময় কমন এমিটার অ্যাজ অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ হয়ে থাকে। আচ্ছা, এরপর দেখো আইসিও, আইসিওটা মানে কি,
সিওটা হচ্ছে ওপেন, ও মানে হচ্ছে ওপেন। আর বেসিক্যালি এটাকে লেখা হয় এভাবে আইসিবিও, কমন বেস হোয়েন এমিটার ওপেন। কি লিখবো? কমন বেস হোয়েন এমিটার ওপেন, এমিটার ওপেন। দ্যাট মিনস কি, এমিটার যখন ওপেন থাকবে তখন বেসিক্যালি মায়োটি ক্যারিয়ার, এমিটার বলতে ইনপুট সাইডটা যখন ওপেন থাকবে তখন যে মায়োটি ক্যারিয়ার ফ্লো হয়, যে কারেন্টটা ফ্লো হয় সেটাই বেসিক্যালি হচ্ছে আইসিও। আচ্ছা, তো এখান থেকে তাহলে দুইটা কারেন্ট পেলাম, আইসি ইজ ইকুয়াল টু আলফা ই প্লাস আইসিবিও, যেটা আমি বললাম যে পরে ডিসকাস করবো, এটাই সেটা। তো যে কারণে ইনপুট কারেন্টটাকে যদি এক্স্যাক্টলি জিরো করে দাও তো দেখা যায় কি আউটপুট কারেন্টটা জিরো হয় না, কারণ তার ওই যে রিভার্স স্যাচুরেশন কারেন্টটা তখন কিছুটা পরিমাণ থাকে। আচ্ছা, এরপর চলে আসে হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, সেম অ্যাজ ইট ইজ কার মতোই, আমরা যে এখন দেখলাম পিএনপির মতোই, বাট কারেন্টের ডিরেকশনটা কি হবে আমি যদি অ্যারো দিয়ে দেখাই। তো এখানে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। সো আমি সবসময় মনে রাখবো, তোমাদের এখানে দেখানো হয়েছে হোজ দিয়ে, তা আমরা কখনো হোজ দিয়ে দেখাবো না, আমরা দেখাবো হচ্ছে ইলেকট্রনের ফ্লো দিয়ে। ঠিক আছে, তোমরা এটা সেড্রাক স্মিথের বইতেও পাবা, এখানে একটা অ্যারো থাকবে। হ্যাঁ, তাহলে ইলেকট্রন ইনজেকশন করতে হবে এদিক থেকে এদিকে, মাঝখানে কিছু রিকম্বাইন হবে যেটা বেজে এখানে। তো ফার্স্ট আমি যদি বলি, প্রথমে হচ্ছে ফরওয়ার্ড বায়াসড, এটা হচ্ছে তার সিম্বল। ঠিক আছে, ফরওয়ার্ড বায়াস যদি হয় দ্যাট মিনস কি হবে, এখানে হচ্ছে আমি দিব মাইনাস, এখানে দিব প্লাস, দ্যাট মিনস বেজে প্লাস আর এমিটারে মাইনাস। তাহলে এমিটারে মাইনাস, বেজে যদি প্লাস হয়, তো এখন খেয়াল করে দেখো আমার এখানকার ডিপ্রেশন লেয়ারটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, যার কারণে ইলেকট্রন উইল ফ্লো, কারণ এখানে আছে নেগেটিভ। সো এখানে যদি নেগেটিভ দেই, ইলেকট্রন কি হবে, এখান থেকে একটা ধাক্কা খাবে, এই ধাক্কার ফলে ইলেকট্রনের ফ্লোটা কোন দিকে যাবে, পি সাইডের দিকে যাবে, এই পি এর দিকে যাবে, ইলেকট্রনের ফ্লোটা ধাক্কা খেয়ে পি এর দিকে যাবে। পি এর দিকে যখন যাবে দ্যাট মিনস হচ্ছে দ্যাট মিনস এখানে এখানে পি এর জন্য এটা কি হয়ে যাবে, আবার এই যে ইলেকট্রনস গুলো পি এর জন্য হবে হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। সো এখানে এই কথাগুলাই লেখা আছে যে in case of forward bias diode the depletion region has been reduced on forward bias due to the applied bias. A heavy flow of majority carriers from N to P, current flows from P to N side. That means কি, N থেকে P এর দিকে যেহেতু ইলেকট্রনের ফ্লো হচ্ছে, আমরা জানি কি ইলেকট্রনের ফ্লো এর উল্টা দিকে হচ্ছে কারেন্টের ফ্লো। সো কোথায় যাবে, P থেকে N এর দিকে কারেন্টের ফ্লো হবে। আশা করি সবাই বুঝতে পারছে। আচ্ছা, এরপর চলে আসি হচ্ছে পরের অংশটা, দ্যাট মিনস হচ্ছে কালেক্টর বেস জাংশনকে আমরা রিভার্স বায়াস যদি করি, তাহলে কালেক্টর বেস জাংশনকে যদি রিভার্স বায়াস করি, ডিপ্রেশন লেয়ার উইল বি ওয়াইডার, অ্যান্ড এখান থেকে তাহলে কি হচ্ছে, পি সাইডের মধ্যে লস অফ মেজরিটি ক্যারিয়ার, দ্যাট মিনস কি ইলেকট্রনস কোথায় আসবে, পি সাইডে, যেখানে সেটাকে বলছি হচ্ছে আমরা মাইনরিটি ক্যারিয়ার। এই মাইনরিটি ক্যারিয়ার গুলো পরবর্তীতে এখানে কি হবে, ইনজেক্ট হবে যখন আমরা এই ভোল্টেজটা বাড়াইতে থাকবো। তাহলে এখানে কি বলা হয়েছে, এ কেস অফ রিভার্স বায়াস ডায়োড the depletion region is wider, flow of majority carrier is zero, only minority carrier flows। মানে কি, যে এখানকার যে ইলেকট্রনস গুলা যেটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, সেটা এদিকে ফ্লো হচ্ছে, হোলসের ফ্লোটা খুব একটা হবে না। আচ্ছা, সো এখানেও ঠিক সিমিলারলি দুই টাইপের কারেন্ট থাকবে, আইসি কারেন্টটা। সো এই পথ থেকে এই পথে কি যাচ্ছে, ইলেকট্রনের ফ্লো। সো কারেন্টের ফ্লোটা কোন দিকে হবে, উল্টা দিকে। কারেন্টের ফ্লোটা হবে কি, এদিকে যাবে হচ্ছে আই কারেন্টটা বের হবে, আইবি কারেন্টটা ঢুকবে, আইসি কারেন্টটা ঢুকবে। ঠিক আছে, যার কারণে যেহেতু বের হয়ে যাচ্ছে, আমরা সিম্বলেও দেখছি তার অ্যারোটা কি বাইরের দিকে আছে। ঠিক আছে, অ্যারোটা বাইরের দিকে আছে। আচ্ছা, সো এখানে দুইটা কারেন্ট, আইসি কারেন্টের মধ্যে দুইটা পোর্শন, একটা হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, যেটা হচ্ছে বেসিক্যালি পি সাইড থেকে এখানে আসছে, এন সাইড থেকে পি সাইড হয়ে এখানে আসছে। আরেকটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। মাইনরিটি ক্যারিয়ারটা কি আমি যদি আরেকবার তোমাদেরকে বুঝাইতে চাই, সেটা হচ্ছে এই সাইড তো পি সাইড, এটা হচ্ছে এন সাইড। তাহলে পি সাইডের মধ্যে নেগেটিভের দেয়াল হবে, নেগেটিভের দেয়াল, আর এখানে হবে পজিটিভের দেয়াল, যে পজিটিভের দেয়াল। তাহলে এই পজিটিভের দেয়ালটা করবে কি, এপি সাইডের মধ্যে যে ইলেকট্রন গুলো আছে সেগুলোকে এই পাশে টান দিবে, প্লাস হচ্ছে এখানে আবার কি আছে, পজিটিভ আছে। সো দুইটার কি কিউমুলেটিভ ফোর্সে ইলেকট্রন গুলো এই পাশে আসবে, সো মাইনরিটি ক্যারিয়ার গুলোরও মুভমেন্ট হবে। ঠিক আছে, তো মুভমেন্টের কারণে এখানে দুইটা কারেন্ট, একটা মেজরিটি প্লাস মাইনরিটি। ঠিক আছে, এই তোমরা কি বুঝতে পারতেছো আমার কথা, কি বোঝা যাচ্ছে? হ্যাঁ? জি স্যার।
আচ্ছা, এখন তো দেখতেছি 32 জন আছে। হ্যাঁ, এই যখন রোল কল করি তখন না হঠাৎ করে 40 জন হয়ে যায়। আমিও জানি তোমরা বাকিরা অনেকে আসে। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি। আজকে যেটা করব, যে 32 জনের বাইরে যারা প্রেজেন্ট দিবা তাদেরকে আমি হচ্ছে এই নেগেটিভ মার্কিং করব। কারণ এ ধরনের একটা ফাইজলামি কোনো মানে নেই। তারা পরবর্তীতে দেখা যায় জয়েন করে। তো আমি একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি। এটার কোনো মানে আছে যে পরবর্তীতে এসে ওরা হচ্ছে জয়েন করে? আচ্ছা, মোটামুটি 32 জন আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন ছিল চ্যাটে? আচ্ছা, তো আশা করি বুঝতে পারতেছো, কারণ এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার, আমাদের হ্যাঁ, প্রিভিয়াস যে দুইটা ক্লাসে যে বিজিটি পড়া হয়েছে ওটা লেকচার ভিডিওটা কি দেওয়া যাবে আজকে আপলোড হ্যাঁ, করে? হ্যাঁ, আমি দিয়ে দিব, আজকে সবগুলাই দিয়ে দিব। আচ্ছা প্রিভিয়াস স্যার। দুইটা ক্লাস না, প্রিভিয়াস একটা ক্লাস হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গতদিন মানে তো তোমাদের বন্ধ ছিল সরস্বতী পুজোর জন্য। জি জি জি। আচ্ছা স্যার, thank you. আচ্ছা, এখানে হচ্ছে পরবর্তীতে কি করা হয়েছে, দুইটাকে ওই যে এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াসড এবং কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াসড, সো এটা করে দুইটাকে রিকম্বাইন করা হয়েছে, মানে দুইটাকে কম্বাইন করা হয়েছে, একসাথে বাইসিং করে দেখানো হয়েছে। আচ্ছা, এখানে দেখো, এখানে যে ডিরেকশনটা দেখা যাচ্ছে এটা হোলের ফ্লো। তো তোমরা হোলস ফ্লো দেখাবা না, তোমরা দেখাবো হচ্ছে ইলেকট্রন ফ্লো। হচ্ছে আমরা সবসময় দেখাই হচ্ছে ম্যাজরিটি ক্যারিয়ার ফ্লোটা। আমি যেভাবে দেখাইছি জাস্ট এটাকে উল্টাই দিবা, ঘুরাই দিবা, ঘুরাই হচ্ছে এখানে অ্যারোটা এভাবে দিয়ে দিবা, আর এর দিকে নিচের দিকে হচ্ছে তোমার ইলেকট্রনের ফ্লো। ঠিক আছে? তো এখান থেকে যদি আমি খেয়াল করে দেখি, এখানে তিনটা কারেন্ট, ওই যে হোলের ফ্লো যেদিকে, কারেন্টের ডিরেকশন ওই দিকে আর কি, এটা ওইখান থেকে দেখাচ্ছে। তো এখানে কি কি বলা হয়েছে আগের মতোই, এ লার্জ নাম্বার অফ মেজরিটি ক্যারিয়ার্স electrons will diffuse across the forward biased PN junction into the p-type material। তারপর বলছে হচ্ছে VCC is kept larger than VE। দ্যাট মিনস হচ্ছে সবসময় এই বিই থেকে ভিসিসিটা বড় রাখতে হবে, না হলে কি হবে, রিভার্স বায়াস হবে না এই জায়গাটা। জায়গাটা রিভার্স বায়াস না হয় তখন ফরওয়ার্ড বায়াস হয়ে যেতে পারে। So after diffusion of those majority carriers electrons into the thin base layer, some electrons recombine with holes and some of them are attracted by the positive terminal of BE। দ্যাট মিনস হচ্ছে এই পজিটিভ টার্মিনাল অফ BE দ্বারা কিছুটা চলে আসে, যার কারণে এই কারেন্টটা আর কিছুটা রিকম্বাইন হয়। তো আমি বলছিলাম এখানে অলমোস্ট এই যে ধরো যে 5%-এর মতো এই কাজটা হয় আর কি। So maximum number of electrons flow into collector layer crossing the reverse bias junction CBJ cause in p-type base layer the injected electrons will appear as magnetic carriers। যেহেতু হচ্ছে n সাইডের মধ্যে এখানে কি আছে, n p p সাইডের মধ্যে কি ইলেকট্রনস গুলো হচ্ছে ম্যাগনেটিক ক্যারিয়ার। সো ম্যাগনেটিক ক্যারিয়ার গুলো যখন এইদিকে আসবে তখন তাকে, তখন সে হয়ে যাবে, সরি, তখন সে এদিকে ইনজেক্টেড যখন হবে মাইজরিটি থেকে সে মাইনরিটিতে কনভার্ট হয়ে যাবে। আর হচ্ছে পি সাইডের মধ্যে যখন আসবে তখন সে ওইখানকার মাইনরিটি ক্যারিয়ার্স। আচ্ছা, ইনজেকশন অফ ইলেকট্রনস ইনক্রিজেস দি নাম্বার অফ মাইনরিটি ক্যারিয়ার্স ইন দি পি টাইপ বেস লেয়ার। আচ্ছা, ইনজেকশন অফ ইলেকট্রনস দ্যাট মিনস ইলেকট্রনের যে ইনজেকশনটা মাইনরিটি ক্যারিয়ারের কি করে, নাম্বার অফ মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা বাড়ায়। সো পি টাইপ বেস লেয়ারে দ্য রেসিডেন্ট ইলেকট্রনস ওই যে আগের মতোই
of collector layer are repelled by these guest electrons, and then all the electrons present in collector layer are attracted by the positive terminal of VCC. That means হচ্ছে এই VCC দ্বারা এখানকার পজিটিভ টার্মিনাল দ্বারা সবগুলাই অ্যাট্রাক্টেড হয়ে এই পথ দিয়ে চলে যাবে। এই পথ দিয়ে যখন আসে দ্যাট মিন্স হচ্ছে তাহলে এখান থেকে খেয়াল করে দেখো এখানে হচ্ছে বেসিক্যালি দুইটা কারেন্ট, তিনটা কারেন্ট, আই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি, তাহলে দুইটা কারেন্টের যোগফল। আচ্ছা, আর আইসি কারেন্টটা কি, ওই যে বললাম যে মেজরিটি ক্যারিয়ার আর মাইনরিটি ক্যারিয়ার, তাহলে আলফা ইন্টু আই, এটা তো বুঝতেই পারছো। আর আইসিবিও মানে কি, কমন বেজ, মনে রাখবা কমন বেজ, এটা প্রত্যেকটার ক্ষেত্রে আসবে এক একটা করে। কমন বেজ ওয়েন এমিটার ওপেন, এমিটার ওপেন, এমিটার ওপেন, ঠিক আছে। তো এমিটারটা যখন ওপেন থাকবে তখন যে মাইনরিটি ক্যারিয়ারের ফলে কারেন্টটা ফ্লো করবে সেটার নাম হচ্ছে আইসি মাইনরিটি বা আইসিবিও, ঠিক আছে। তো এখানে আলফা ইজ লেস দেন 1 আমি আগেই বলে ফেলছি এগুলা, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন চলে আসি বেসিক্যালি এই যে এটা তিনটা টার্মিনাল, এই ডিভাইসটার বিজিটি এর হচ্ছে টার্মিনাল সংখ্যা কয়টা, 3 টার্মিনাল। তো তিনটা টার্মিনালের কারণে দেখা যায় কি তাকে তিন ভাবে তার কনফিগারেশনটা 3 টাইপস হয়, 3 টাইপস কনফিগারেশন, কনফিগারেশন দ্যাট মিন্স তাকে তিনটা ওরিয়েন্টেশনে তাকে সাজানো যায়। তো এখানে কিছু কথা লেখা আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে বলা আছে দেখো, অল প্রিভিয়াসলি কনসিডার্ড কম্পোনেন্টস, কম্পোনেন্ট বলতে বোঝাচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, এগুলো কি কম্পোনেন্ট বলতো, এগুলোর নাম হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট। অ্যাক্টিভ কম্পোনেন্ট আর প্যাসিভ কম্পোনেন্টের মধ্যে পার্থক্যটা কি বলতো, প্যাসিভ কম্পোনেন্ট হচ্ছে যারা অন্যের দ্বারা চালিত হয়, আর অ্যাক্টিভ কম্পোনেন্ট হচ্ছে যারা নিজের দ্বারা চালিত হয়, ঠিক আছে। সো আরএলসি এরা হচ্ছে বেসিক্যালি বাইরে থেকে যদি আমরা রেসপন্স প্রোভাইড করি, দ্যাট মিন্স হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট, তখন সে একটা রেসপন্স দেখায়, আদারওয়াইজ কিন্তু সে ইরেসপন্সিভ। আচ্ছা, ডায়োড হ্যাভ টু টার্মিনালস, বেসিক্যালি এখানে যে কথাটা বুঝাতে চাইছে যেগুলো হচ্ছে দুই টার্মিনালের ডিভাইস, টু টার্মিনাল, তো তাদের ক্ষেত্রে বেসিক্যালি দেখা যায় কি তার ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করে এবং তার অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হয় সেখান থেকে বেসিক্যালি তার ক্যারেক্টারাইজেশন কি করা যায়, তার ক্যারেক্টারাইজেশন ওইখান থেকে বের করা যায়, ঠিক আছে। দ্যাট মিন্স হচ্ছে তার এক টাইপের ক্যারেক্টারাইজেশন থাকে যেটা হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। আমার কথাটা আশা করি তোমরা ধরতে পারছো। তো আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বেসিক্যালি কোত্থেকে আসে, যে টু টার্মিনাল ডিভাইসগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, একটাই সিঙ্গেল রিলেশনশিপ থাকে যে এই ডিভাইসের ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে প্লাস হচ্ছে তার অ্যাক্রসে যে ভোল্টেজটা, তো ওই কারেন্ট এবং ভোল্টেজের ফলে যে রিলেশনশিপ হয় সেটাই হচ্ছে আমার আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অফ দ্যাট ডিভাইস, অফ দ্যাট রেজিস্ট্যান্স, ইন্ডাক্ট্যান্স অর ক্যাপাসিট্যান্স, ঠিক আছে। সো ওইখান থেকে আমরা এটা পাই। বাট ট্রানজিস্টর কি থ্রি টার্মিনাল ডিভাইস, প্রবলেমটা এখানে হয়ে গেছে। থ্রি টার্মিনাল ডিভাইসগুলোতে বেসিক্যালি কি হয়, থ্রি টার্মিনাল, a transistor is a three terminal component considered as a two port network. That means কি, এই তিনটা টার্মিনালের কারণে তার হচ্ছে কয়টা পোর্ট হয়, এখানে একটু খেয়াল করে দেখবো, এই যে একটা টার্মিনাল, দুইটা টার্মিনাল, তিনটা টার্মিনাল, তো যার কারণে একটা হচ্ছে তার ইনপুট পোর্ট আর একটা হচ্ছে তার আউটপুট পোর্ট, তার দুইটা পোর্ট, ঠিক আছে, একটা ইনপুট পোর্ট একটা হচ্ছে আউটপুট পোর্ট। তো এখান থেকে যদি আমরা খেয়াল করে দেখি, ইনপুট পোর্ট, ইনপুট পোর্টের কারণে ইনপুট কারেন্ট আর ভোল্টেজ কিন্তু ডিফারেন্ট, সো তার কারণে এখানে তার একটা হয় ইনপুট আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, ইনপুট আইভি, আবার আরেকটা হয় হচ্ছে আউটপুট আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। আচ্ছা, সবাই কি এই কথাটা ধরতে পারছো, এই কথা বুঝতেছো নাকি তোমরা, নাকি শুনতেছো না? আচ্ছা, স্যার। হ্যাঁ। তো এখন খেয়াল করে দেখো, এই ট্রানজিস্টর, এখানে এই কথাগুলো লেখা আছে, a transistor is a three terminal component considered as a two port network with an input port and an output port. Each port is formed by either of two terminal and characterized by the relationships of both input and output currents and voltages. আচ্ছা, সো এখান থেকে তাহলে এরপরে চলে আসি তার কনফিগারেশনে। আমরা যদি আসি তার কনফিগারেশনে যদি আসি, বেসিক্যালি এই যে রিজন কনফিগারেশন, অথবা তাকে বলতে পারো ওরিয়েন্টেশন বলতে পারো, ওরিয়েন্টেশন। তো ওরিয়েন্টেশন যদি বলি, এখান থেকে যদি খেয়াল করে দেখো তাহলে তিন টাইপের কনফিগারেশন হতে পারে। দ্যাট মিন্স কি, যে কোনো একটা টার্মিনাল মাঝামাঝি থাকবে। একটা হচ্ছে কি কমন এমিটার, কমন এমিটার কখন, এই যে আমি যদি সিম্বল দিয়ে দেখাই তোমাদেরকে, পরবর্তীতে আমি ফিজিক্যাল ডায়াগ্রাম সহ দেখাবো। তো সিম্বল হচ্ছে এই যে এরকম, তাহলে কি হয়ে গেল, এখানে
এই যে এটা কি কালেক্টর টার্মিনাল, এটা হচ্ছে এমিটার টার্মিনাল। তাহলে কালেক্টর আর এমিটার মাঝখানে কি থাকবে, এই দুইটা মিলে হবে আউটপুট পোর্ট, আউটপুট টার্মিনাল। ঠিক আছে, এই দুইটা মিলে হবে আউটপুট টার্মিনাল। আর এখানে হচ্ছে কি বেজ আর এটা কি এমিটার। তাহলে বেজ আর এমিটার মিলে যেটা হবে সেটা হচ্ছে ইনপুট টার্মিনাল। তাহলে এখানে কি হয়ে গেল, দুইটা টার্মিনাল না? আর এমিটারটা কি মাঝামাঝি, দুইটা পোর্টের মাঝামাঝি, তাহলে সেখানে এটাকে বলা হয়েছে কমন এমিটার। আচ্ছা, এখানে ইনপুট কারেন্ট কোনটা হবে? আমরা যদি খেয়াল করি এখানে ইনপুট কারেন্ট হচ্ছে আইবি, অলরেডি আমরা ল্যাবে করছি। আর ইনপুট ভোল্টেজ কোনটা? প্লাস মাইনাস ভিবিই, বেজ আর এমিটারের মাঝখানে ভোল্টেজ। আচ্ছা, আউটপুট কারেন্ট কোনটা? আউটপুট কারেন্ট হচ্ছে আইসি। আর আউটপুট ভোল্টেজ কোনটা? প্লাস মাইনাস ভিসিই। ঠিক আছে, তাহলে দুইটা ডিফারেন্ট ইনপুট আউটপুট। ঠিক আছে, দুইটা ডিফারেন্ট কারেন্ট এবং ভোল্টেজ হয়ে গেছে। বাট আমরা কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে যেগুলো টু টার্মিনাল ডিভাইস, সেখানে কিন্তু একটা ইনপুট কারেন্ট, একটা মানে কারেন্ট ভোল্টেজ একটাই, এখানে ইনপুট আউটপুট বলে কিছু নাই। মানে ওই ডিভাইসের ক্যারেক্টারিস্টিক্স বা ওই ডিভাইসের ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করে আর ভোল্টেজটা, বাট এখানের ক্ষেত্রে ইনপুট আউটপুট দুইটা চলে আসছে, যেহেতু এটা টু পোর্ট ডিভাইস। আচ্ছা, এরপর চলে আসে হচ্ছে কমন বেস। কিভাবে কমন বেস হবে, আমি যদি একটু ড্র করে দেখাই তোমাদেরকে। বেসটা থাকবে কমন, এই পাশে থাকবে, সবসময় মনে রাখবা কালেক্টর টার্মিনালটা হচ্ছে আউটপুট টার্মিনাল, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে কালেক্টর, এটা কালেক্টর, কালেক্টর, আর এটা হচ্ছে আমার বেস। তাহলে এই যে এমিটার আর বেস মিলে হবে আমার ইনপুট, আর আউটপুট হবে কালেক্টর আর বেস মিলে হবে আমার কালেক্টর, এই আউটপুট। তাহলে এখানে হচ্ছে দুইটা কারেন্ট আছে। একটা হচ্ছে ইনপুট কারেন্ট যেটা হচ্ছে আইই, এটা হচ্ছে ইনপুট কারেন্টটা বাইরে যাচ্ছে আই। ইনপুট ভোল্টেজটা হবে কি ভিবিই, ভিবিই ইনপুট ভোল্টেজ। আচ্ছা, আউটপুট কারেন্ট কোনটা হবে? আউটপুট কারেন্ট হচ্ছে আইসি। আর আউটপুট ভোল্টেজ কোনটা হবে? প্লাস মাইনাস ভিসিবি। আশা করি তোমাদের মনে থাকবে। আচ্ছা, এরপর চলে আসে হচ্ছে কমন কালেক্টর। কমন কালেক্টর কিভাবে হবে? জাস্ট কালেক্টরটাকে কমন করে দিব, কালেক্টরটাকে কমন করে দিব। তাহলে এখানে হচ্ছে, এখানে এখানে হচ্ছে একটু যদি খেয়াল করে দেখি, এখানে যদি একটু খেয়াল করে দেখো, এখানে হচ্ছে এমিটার, এখানে হচ্ছে কালেক্টর। তাহলে এই যে কালেক্টরটা কমন টু বোথ ইনপুট সাইড এন্ড আউটপুট সাইড, এখানে হচ্ছে বেস থাকবে। আর এটা হচ্ছে আমার ইনপুট সাইড, আর এটা হচ্ছে আমার আউটপুট সাইড, আউটপুট সাইড। তাহলে এখানে কি কি হবে, আমার আউটপুট কারেন্ট হবে আই, আর হচ্ছে ভিসি হচ্ছে আউটপুট ভোল্টেজ, ভিইসি বলে আর কি, ভিসি। আর এখানে হচ্ছে আইবি আর হচ্ছে ভিসিবি হচ্ছে আমার বেসিক্যালি ইনপুট কারেন্ট এন্ড ভোল্টেজ। তো এখন চলে আসি এক একটা কনফিগারেশন, অনেক ডিটেইলড ডিসকাশন। তো আমি আশা করব তোমাদেরকে প্রপারলি বোঝানোর, তোমরা বোঝার ট্রাই করবা, কারণ এগুলো কিন্তু পরবর্তীতে অন্য কেউই বলবে না এভাবে। ঠিক আছে, যতটা ভেঙে বলার ট্রাই করতেছি এভাবে আর কেউই বলবে না। সো ট্রাই করবা যে একটু বোঝার জন্য, কারণ পরবর্তীতে কিন্তু মানে হারাই ফেলবা, তখন কিন্তু আর বুঝতে পারবা না কিছু। আমি এটা একটু মুছে দিই, বি সেকশনে দেখাইছিলাম, এটা একটু মুছে দেই। এখানে যদি একটু খেয়াল করে দেখি, আচ্ছা এখানে খেয়াল করে দেখো, ওই কথাগুলাই বলা আছে যেগুলো অলরেডি ডিসকাসড। কি কি বলা আছে একটু খেয়াল করে দেখো। দিস ইজ দ্য কমন এমিটার, অ্যাজ এমিটার ইজ কমন টু বোথ ইনপুট অ্যান্ড আউটপুট সাইড। ভিবিবি, এই যে ভিবিবি, এটা বেসিক্যালি হচ্ছে, অ্যান্ড ভিসিসি, এগুলো হচ্ছে বায়াসিং পটেনশিয়াল, বায়াসিং প্রোভাইড করে। ভিবিবি ইজ ইউজড ফরওয়ার্ড বায়াসড, ইজ ইউজড টু ফরওয়ার্ড বায়াস, এমিটার বেস জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস করার জন্য। আর ভিসিসিটা হচ্ছে কালেক্টর বেস জাংশনটাকে রিভার্স বায়াস করার জন্য। এখন তুমি বলতে পারো যে স্যার এখানে তো দিচ্ছেন হচ্ছে কালেক্টর আর এমিটারের মাঝখানে ভোল্টেজ, তাহলে এটা কিভাবে রিভার্স বায়াস হলো? আমরা তো দেওয়ার কথা হচ্ছে কোথায়, কালেক্টর আর বেসের মাঝখানে। তো বেসিক্যালি আমরা জানি কি ভিসি ইজ ইকুয়াল টু কি, জানো বলো? ভিসি ইজ ইকুয়াল টু কি, এই যে দেখো এখানে কি আছে, সিবি প্লাস হচ্ছে ভিবি। তাহলে ভিসি ভোল্টেজটাকে যদি ভাঙা হয়, তাহলে দুইটা ভোল্টেজের যোগফল, একটা হচ্ছে ভিসিবি, একটা হচ্ছে ভিবি। তো এই বিই ভোল্টেজটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট ভোল্টেজ, 0.7 ভোল্ট। আর সিবি ভোল্টেজটা কি ভ্যারিয়েবল। তাহলে ভিসিই ভোল্টেজটা যদি বাড়ে, ভিসিবি ভোল্টেজটা বাড়বে। সবাই কি এটা বুঝতে পারছো? সো আলটিমেটলি কি হচ্ছে, আমি যদি এই ভিসিসিটাকে বাড়াই, ভিসি বাড়বে, যার ফলে ভিসিবিও বাড়বে। সো রিভার্স বায়াস ভোল্টেজ আলটিমেটলি রিভার্স বায়াসই হচ্ছে।
কারণ সি যদি পজিটিভ হয়, বি যদি নেগেটিভ হয়, দ্যাট মিনস কি সি তে পজিটিভ, বি তে নেগেটিভ। দ্যাট মিনস সি তে যদি পজিটিভ হয়, এন সাইডে পজিটিভ, আর এটা পি, পি সাইডে নেগেটিভ। ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, দিস ইজ কমন এমিটার অ্যাজ এমিটার ইজ কমন টু বোথ ইনপুট সাইড অ্যান্ড আউটপুট সাইড। VBB and VCC are biasing potentials. VB is to, আচ্ছা এগুলো তো বুঝতেই পারছো। সো VC মানে কিন্তু মানে VCB, VC বাড়া মানে কিন্তু VCB বাড়া, সো এটা রিভার্স বায়াস হচ্ছে। আচ্ছা, IB ইজ ইনপুট কারেন্ট, IC ইজ আউটপুট কারেন্ট, ইনপুট ভোল্টেজ হচ্ছে VB, আউটপুট ভোল্টেজ হচ্ছে VC। এখানে একটা কথা লেখা আছে দেখো, ইন এক্সাক্ট সিনারিও, বেসিক্যালি প্র্যাকটিক্যালি যদি আমরা এই সার্কিটটা বসাই, এখানে বেসিক্যালি একটা ছোট এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, এখানে একটা রেজিস্ট্যান্স থাকে। এটা হচ্ছে আউটপুট ভোল্টেজটাকে দেখার জন্য, এটা বেসিক্যালি কি কারেন্টটাকে লিমিট করার জন্য বা বেস কারেন্টটাকে ক্যালকুলেট করার জন্য এই রেজিস্ট্যান্সটা বসানো হয়। তো এখান থেকে তুমি যদি খেয়াল করে দেখো, ইন এক্সাক্ট সিনারিও বেসিক্যালি ভিবিবি আর ভিবি সেম ভোল্টেজ হবে না, কারণ কি এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সো এটা একই ভোল্টেজ না। ঠিক সিমিলারলি ভিসিসি আর ভিসি ভোল্টেজটাও সেম ভোল্টেজ না, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এর অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ আছে। ঠিক আছে, এটাই বুঝাইতে চাইছে এখানে। আচ্ছা, এখন চলে আসি ফার্স্টে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স বলতে বুঝাচ্ছে কার কার অ্যাক্রসের ক্যারেক্টারিস্টিক্স। ইনপুট কারেন্ট, ইনপুট কারেন্টের নাম কি বলতো, আর হচ্ছে ইনপুট ভোল্টেজ। কারেন্টের ভোল্টেজের নাম কি বলো, ইনপুট কারেন্ট কি এখানে বলো, ইনপুট কারেন্টটা কি বলো। স্যার আইবি না স্যার? তুমি যদি এখন আমাদের কোশ্চেন করো, তাহলে আমি তো তোমাদের কোশ্চেন করলাম ইনপুট কারেন্ট কি, এতক্ষণ যে গলা ফাটাই ফাটাই বললাম, কি বললাম যে ইনপুট কারেন্ট কি আইবি, রাইট। ইনপুট ভোল্টেজ কোনটা, হ্যাঁ ভিবি ভিবি না ভিবিই, বিবি বি। ভিবিই, জি ঠিক স্যার। আছে। দ্যাট মিনস হচ্ছে ইনপুট জি কারেন্ট স্যার। হচ্ছে আইবি, ইনপুট ভোল্টেজ হচ্ছে ভিবি। তো এখন খেয়াল করে দেখো, এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, এখানে বেসিক্যালি কমন এমিটার যদি হয়, তো আমরা এখানে কি থাকে, ব্যাক টু ব্যাক দুটার ডায়োড কানেক্টেড থাকে, এটা হচ্ছে এন সাইড, এটা হচ্ছে পি সাইড। ঠিক আছে, ঠিক সিমিলারলি এখানেও কি থাকে, এখানে হচ্ছে আমার পি সাইড, আর এটা হচ্ছে আমার এন সাইড। ঠিক আছে, তাহলে এখানে এই যে বেস, হ্যাঁ বেস, আর এটা কি এমিটার, তাহলে এর মাঝখানে আমি করছি কি ফরওয়ার্ড বায়াসড, তাহলে এখানে দিলাম হচ্ছে ফরওয়ার্ড বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াস দিলে এটা একটা অন হবে কত ভোল্টেজে বলো তো, 0.7। ঠিক আছে, তাহলে সেখানে বলা হয় কি, এই যে ট্রানজিস্টরের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, মানে কমন এমিটারের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স বা ট্রানজিস্টরের যে কোনো ট্রানজিস্টার ইনপুট ক্যারেক্টারিস্টিক্স তার মতো ডায়োডের মতো। সেখানে দেখো, আমরা এই যে তিনটা কার্ভ চিন্তা না করে শুধু প্রথম কার্ভটা চিন্তা করি, এখানে দেখো 0.7 ভোল্টে, এই যে 0.7 ভোল্টে সে কিন্তু অন হয়ে গেছে, আর যখন একবার অন হবে সে কিন্তু ডায়োডের মতোই কন্টিনিউয়াসলি বাড়বে। বাট এখানে কিন্তু একটা ইফেক্ট আছে, ইফেক্টটা হচ্ছে আউটপুট ভোল্টেজে, যেহেতু এটা এই টার্মিনালটা, এমিটার টার্মিনালটা কমন টু বোথ ইনপুট এন্ড আউটপুট, সো ভিসি ভোল্টেজ বা আউটপুট ভোল্টেজের উপর ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এর কিছু ভ্যারিয়েশন আছে। আচ্ছা, এখন চলে আসি ভ্যারিয়েশনটা কি। এখানে খেয়াল করলে দেখতে পাবা, আমরা যদি আউটপুট ভোল্টেজ বাড়াইতে থাকি, দেখো 1 ভোল্ট, তারপর দেখো 10 ভোল্ট, 20 ভোল্ট, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, কার্ভটা কিন্তু আরো পরে থেকে শুরু হচ্ছে, 0.7 থেকে না, আরো বেড়ে আছে। ধরো তা কোনটা 0.8 থেকে, এটা ধরো 0.9 থেকে, একটু পর থেকে শুরু হচ্ছে। রিজনটা কি, দ্যাট মিনস কি আউটপুট ভোল্টেজ যদি বাড়ানো হয়, কার্ভের ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা শিফট হয় কোন দিকে, রাইট দিকে। তো রাইট দিকে শিফট হওয়া মানে কি, দ্যাট মিনস হচ্ছে ভোল্টেজ বাড়ছে, মানে ভোল্টেজ ড্রপটা বা ফরওয়ার্ড বায়াস ভোল্টেজটা আমাকে বাড়াইতে হচ্ছে। তো এটা যদি এখান থেকে চিন্তা করি, এখানে অলরেডি যেহেতু ড্র করা হয়েছে, এগুলো একটু মুছে দেই আগে। আচ্ছা, এগুলো আচ্ছা, এখানে একটু খেয়াল করলে দেখো, আহ আমি একটু আগে তোমাদেরকে একটা ইকুয়েশনের কথা বলছিলাম, যে দেখো এখানে দেখো ভিসি ইজ ইকুয়াল টু, আমরা জানি কি
এখানে যেহেতু ভিসি এর সাথে রিলেটেড, তো আমরা প্রথমে বের করছি কি যে ভিসি ইজ ইকুয়াল টু আমরা জানি কি ভিসিবি প্লাস হচ্ছে ভিভি। কারণ কি এখানে দেখো এখানে আছে কি ফার্স্টে এমিটার, এখানে কি আছে বেস, এখানে কি আছে কালেক্টর। তাহলে আমি যদি বলি ভিসি ভোল্টেজ, তাহলে এটা কোন কোন দুইটা ভোল্টেজ যোগফল? ভিসিবি, এই যে সিবি প্লাস হচ্ছে ভিভি, এই দুইটা ভোল্টেজের যোগফল না? তাহলে সে কারণে লিখছি ভেঙে ভিসি ইজ ইকুয়াল টু ভিসিবি প্লাস হচ্ছে ভিভি। ঠিক আছে, এখন সিটাকে যদি বাড়ানো হয় তাহলে কি বাড়বে? সিবিটাও বাড়বে। আর সিবিটা যখন বাড়বে দ্যাট মিনস কি এখানে ভিভিটা কত 0.7 কনস্ট্যান্ট না? 0.7 কনস্ট্যান্ট। তাহলে ভিসি ভোল্টেজ যদি বাড়াই বাড়বে কোনটা? ভিসিবি। আর ভিসিবি যদি বাড়ে বেসিক্যালি খেয়াল করে দেখি সি তে পজিটিভ, সি ভিসিবি তে যেহেতু সি আগে আছে সি তে পজিটিভ, বি তে কি নেগেটিভ। তাহলে খেয়াল করলে দেখো সি তে পজিটিভ বি তে নেগেটিভ যদি হয় দ্যাট মিনস সিবি ভোল্টেজটাকে যদি বাড়াই আলটিমেটলি কি হচ্ছে? ডিপ্লেশন লেয়ারটা বাড়ছে না? কারণ কি রিভার্স বায়াস বেড়ে যাচ্ছে না? সবাই কি এই কথাটা ধরতে পারছো? জি স্যার। হ্যাঁ, ডিপ্লেশন লেয়ার যদি বাড়ে, এখন খেয়াল করে দেখো বেসটা তো ছোট, তাই না? বেসটা হচ্ছে ছোট একটা লেয়ার। এখন বাট কালেক্টরটা কি সবচেয়ে বড়, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে সবচেয়ে বড়, কারণ হিট ডেসিপেট করার জন্য কতদিন বলছিলাম। তো এখন এই ছোট জায়গার যদি ডিপ্লেশন লেয়ারটা বাড়ে তাহলে আলটিমেটলি কি হচ্ছে? এখানকার অ্যাকসেপ্টর আয়ন জায়গাটা বেশি দখল করে ফেলবে না, এই যে নেগেটিভ আয়নগুলা। আর এখানকার পজিটিভ আয়নটা যতই জায়গা দখল করুক এটা তো বড়, এই বড় জায়গা থেকে থেকে যদি অল্প একটু জায়গা বেশি দখল করে এটা কোনো একটা ইফেক্ট ফেলে না, বাট এর একটা ইফেক্ট ফেলে। কি ইফেক্ট ফেলে? বেসিক্যালি দেখো এই বেসটার উইথটা হচ্ছে ধরো ডাব্লিউ বি এতটুকু, যার মধ্যে ডিপ্লেশন লেয়ার উইথ এই যে ডাব্লিউ দেখো এতটুকু, এই যে এতটুকু, এটা ডাব্লিউ ডি যদি বলি, এতটুকু জায়গা ডিপ্লেশন লেয়ার দখল করতেছে। আর এই অংশটা কি বেসিক্যালি ইফেক্টিভ উইথ। ইফেক্টিভ উইথ কি? যে উইথটার মধ্যে বেসিক্যালি কারা থাকে, মেজরিটি ক্যারিয়ার মাইনরিটি ক্যারিয়ার, যারা মুভ করতে পারে। এই আয়নগুলো তো মুভ করতে পারে না, এক্সেপ্ট আয়ন কি মুভ করতে পারে না? মুভ করে কারা? যারা হচ্ছে ফ্রি মুভমেন্ট কাদের হয়? মেজরিটি ক্যারিয়ার মাইনরিটি ক্যারিয়ার। এখন যেখানে হচ্ছে এই ডিপ্লেশন লেয়ারটা বেড়ে যাওয়া মানে কি মেজরিটি ক্যারিয়ার এবং মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা কি কমে যাওয়া। দ্যাট মিনস কি ভিসি যদি বাড়াও, ভিসিবি যদি বাড়ে তাহলে কি হবে? ডিপ্লেশন লেয়ারের উইথটা ডাব্লিউডিটা বাড়বে। ডাব্লিউডিটা যদি বাড়ে ইফেক্টিভ উইথটা কমে যাচ্ছে। আর ইফেক্টিভ উইথ যদি কমে যায় কি কমে যাবে? মেজরিটি ক্যারিয়ার কমে যাবে। আর মেজরিটি ক্যারিয়ার যদি কমে যায় তাহলে কারেন্টের পরিমাণও কমে যাবে। সবাই কি এটা বুঝতে পারছো? এই জি যে স্যার। ইফেক্টটার নাম হচ্ছে বেজ উইথ মডুলেশন। আর এই ইফেক্টটা এই যে দেখো এখানে লেখা আছে বেজ উইথ, আশা করি মনে থাকবে, বেজ উইথ মডুলেশন। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বেশিরভাগ সময় আমি দিয়ে থাকি। বেজ উইথ মডুলেশন, বেজ উইথ মডুলেশন, এই এই কাজটাকে বলা হচ্ছে বেজ উইথ মডুলেশন। আর যে প্রথম এই জিনিসটাকে অবজার্ভ করছে তার নাম হচ্ছে আর্লি, তার নাম অনুসারে এটাকে বলা হচ্ছে আর্লি ইফেক্ট। আর্লি ইফেক্ট, ঠিক আছে, তার নাম অনুসারে এটাকে বলা হচ্ছে আর্লি ইফেক্ট। মনে থাকবে তো? জি তাহলে স্যার। এটা হচ্ছে বেজ উইথ মডুলেশন, তার নাম অনুসারে এটা হচ্ছে আর্লি ইফেক্ট। সো তাহলে আমি একটু খেয়াল করে দেখি ভিসি যদি বাড়ে ভিসিবি বাড়বে, আইবিটা কি যার কারণে কমে যাচ্ছে। এখন যদি প্রিভিয়াস পিকচারে যাই আইবি ক্যারেক্টারিস্টিক্স কার্ভে, তাহলে দেখো ভিসি যদি বাড়ে আইবি কারেন্টটা কম, মানে আইবি কি জিরো, এখনো শুরু হয় নাই, সেখানে ভিভি ভোল্টেজটাকে বাড়াইতে হবে। এটা বেসিক্যালি 0.7 পরে সে কি হবে? অন হবে। সবাই কি বুঝতে পারছো? সে কারণে দেখা যাচ্ছে কি কার্ভটা জি রাইট স্যার। দিকে শিফট হচ্ছে। তো আজকে এতটুকুই থাক, বাকিটুকু নেক্সট দিন ডিসকাস করব। রোল কলটা করে নিই আমি। এটা তো খাওয়া যাবে না, এটা আমাদের নষ্ট হয়ে গেছে। আজকে তারিখ হচ্ছে কত? আচ্ছা, রেসপন্ড টু ইউর রোল, রোল 53। Yes, sir. আচ্ছা, রোল 54, রোল 54 অ্যাবসেন্ট, রোল 55, Yes, sir. রোল 56,
roll 56, roll 57, roll 58, roll 59, Yes, sir. roll 60, Yes, sir. roll 61, Yes, sir. roll 62, Yes, sir. roll 63, roll 64, Yes, sir. roll 65, Present, sir. roll 66, Yes, sir. roll 67, roll 68, Yes, sir. 9, roll 69, 70, Yes, sir. 71, Yes, sir. 73, 72, Yes, sir. 73, Yes, sir. 4, Yes, sir. 5, 6, Yes, sir. 7, Present, sir. 9, 80, Yes, sir. 81, 81, 82, 84, Yes, sir. 84 present, 85, Yes, sir. 86, 86, 87, Yes, sir. 88, Yes, sir. 89, Yes, sir. 90, 91, 92, Present, sir. 94, 95, Yes, sir. 96, Yes, sir. 97, 98, Yes, sir. 99, Yes, sir. 100, 100 present, 102, Yes, sir. 149, 1825, 149, 1615008, 1825, 170, Yes, sir. 1525, 76. Yes, sir. আচ্ছা B2 তে যারা আছো B2 এই B2 শুনতেছো তোমরা B2 তে যারা আছো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ আচ্ছা তোমাদের Yes, এই sir. যে সেটআপটা বাকি ছিল না তোমাদের সিআর কই 97 না সিআর সিআর এর নাম কি আমাদের ফাহিম, যে স্যার। ফোনে নাম কি ফাহিম। ফাহিম জি স্যার। আচ্ছা আশরাফ আলমগীর নাকি ফাহিম জি স্যার। আচ্ছা তো যাই হোক ফাহিম কি আছে নাকি নাকি ও নাই সম্ভবত নাই স্যার। আচ্ছা ও আজকে অ্যাবসেন্ট যাই হোক তোমাদের হচ্ছে পরীক্ষাটা আগামী কালকে সন্ধ্যার পরে হবে ঠিক আছে তোমাদের সেটআপ টেস্টটা হবে আগামী কালকে সন্ধ্যার পরে কালকে বৃহস্পতিবার সন্ধ্যার পরে তোমাদের সেটআপ টেস্টটা হবে সো তোমরা ওইভাবে প্রিপারেশন নিয়ে রাখো আমি লিংক ক্রিয়েট করে তোমাদেরকে জানাই দিব ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকো জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম